ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপে 4 দফা প্রস্তাব। সম্ভব হলে এখনই আইন চায় দলটি। সব দলের অংশগ্রহণের বিকল্প নেই মন্তব্য বিএনপির। শপথ নিলেন নবনির্বাচিত 59 জেলা পরিষদ চেয়ারম্যান। সততা ও নিষ্ঠার সঙ্গে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর। মিয়ানমারের অভ্যন্তরীণ জটিলতায় এদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেয়ার দাবি বাংলাদেশের। সূচির বিশেষ দূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতার কথা স্বীকার করলেন ট্রাম্প। নির্বাচিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলন। বহু সন্ত্রাসী হামলা থেকে দেশ রক্ষা পেয়েছে বিদায়ী ভাষণে ওবামা। এবং ভোরে ওয়েলিংটনের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাটসম্যানদের দায়িত্ব নেয়ার তাগিদ অধিনায়ক মুশফিকের। টাইগারদের খাটো করে দেখছে না কিউইরা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। আগামী নির্বাচনে সম্ভব না হলেও পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশন গঠনে আইন চায় আওয়ামী লীগ। রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নিয়ে সংবিধানের 118 অনুচ্ছেদ অনুসারে আইন প্রণয়নের প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছে দলটি। সব মিলিয়ে রাষ্ট্রপতির কাছে ইসি পুনর্গঠনে 4 দফা প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার বিকেলে নির্ধারিত সময়ে বঙ্গভবনে পৌঁছান দলীয় সভাপতি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 19 সদস্যের প্রতিনিধি দল। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবনে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। ইসি পুনর্গঠন নিয়ে প্রায় 1.5 ঘণ্টা ধরে চলে রাষ্ট্রপতির সাথে আওয়ামী লীগের বৈঠক। গত 2 জানুয়ারি এরপর সন্ধ্যা 6:30টায় ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংলাপ নিয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। দলের নেতারা জানান, সময় স্বল্পতার কারণে রাষ্ট্রপতি চাইলে গেলবারের মতো সার্চ কমিটির মাধ্যমেও গঠন করতে পারেন নির্বাচন কমিশন। এবার হয়তো বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু এরকম একটা আইন প্রণয়ন করে বাস্তবায়নের বা আইন প্রণয়নের লক্ষ্যে প্রক্রিয়াটা আমরা শুরু করতে পারি। এবার রাষ্ট্রপতি সংবিধানের আলোকেই যা করা তিনি তাই করবেন। ই-ভোটিং নিয়ে এর আগে আমাদের এখানে এক্সপেরিমেন্ট হয়েছিল। আমরা জানি যে ই-ভোটিং এখন ইন্ট্রোডিউস করা যেতে পারে, এখন ব্যবস্থা করা যেতে পারে, সেই জন্য এই প্রস্তাবটা দিয়েছি। এবং এটি হলে নির্বাচন অনেক স্বচ্ছ হয়, অনেক গ্রহণযোগ্য হয়। গত 18 ডিসেম্বর বিএনপির সাথে বৈঠকের মাধ্যমে ইসি পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। যে সংলাপে অংশ নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ 23টি রাজনৈতিক দল। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির ইচ্ছার উপরে নির্ভর করছে নির্বাচন কমিশনের ভবিষ্যৎ। গণতন্ত্র ও দেশ রক্ষায় সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর সেগুনবাগিচায় কচি কাঁচায় মিলনায়তনে চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের 2য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। মাননীয় রাষ্ট্রপতি তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছেন, আমাদেরকে প্রথম দিন দেখেছেন, আমরা তার জন্য তাকে ধন্যবাদ জানাই। এখন শেষ পর্যন্ত উনি কি করবেন তার উপরে নির্ভর করবে নির্বাচন কমিশনের ভবিষ্যৎ। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা, সকল দলের অংশগ্রহণের মধ্যে নির্বাচন করা। একটি দল তথাকথিত উন্নয়নের কথা বলে লুটপাট চালাবে আর সেই উন্নয়নের কথা বলে গণতন্ত্রকে ধাক্কা মেরে ফেলে দেবে, এটা এই দেশের মানুষ কখনোই মেনে নিতে পারে না। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গণতন্ত্রের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। বুধবার সময় সংবাদকে তারা একথা বলেন। এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে আইন প্রণয়ন সহ নির্বাচন কমিশন গঠন করলে তা গণতন্ত্রের জন্য সুফল বয়ে আনবে বলেও মন্তব্য করেন তারা। সকল দলগুলোর সাথে আলোচনা করে রাষ্ট্রপতির একটা আইডিয়া হয়েছে, সেই আইডিয়া বা ধারণাটা উনি এখন প্রধানমন্ত্রীর সাথে সরাসরি বিনিময় করতে পারবেন। শেষ উদ্যোগটা রাষ্ট্রপতিকে নিতে হয়, তাহলে উনি একটা অত্যন্ত ভালো অবস্থায় থাকবেন এটা সিদ্ধান্ত দিতে। আমরা একটা ভালো ইতিবাচক সিদ্ধান্ত আশা করছি। সকল দল মত সবার একটা গ্রহণযোগ্যতা পাবে এবং একটা ঐক্যমত্যের ভিত্তিতে
কমিশনটা হবে। নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হবে আইনের বিধানাবলীর সাপেক্ষে, কোনো আইন নেই, আইন হওয়াটা জরুরি। ক্ষমতাসীন সরকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে, একটা কার্যকর নির্বাচন কমিশনের কথা বলেছে, এটা ইতিবাচক। তো আমরা আরো খুশি হইতাম তারা যদি কতগুলো সুস্পষ্ট প্রস্তাব দিতেন, কি পদ্ধতিতে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হবে, কমিশনারদের যোগ্যতা অযোগ্যতার ব্যাপারে এগুলো সম্পর্কে যদি কিছু আরো সুস্পষ্ট প্রস্তাবনা দিতেন, এতে আমরা উপকৃত হইতাম, জাতি উপকৃত হইত। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য জেলা পরিষদেরও যথেষ্ট ক্ষমতা থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় নিজ নিজ জেলার সমস্যা চিহ্নিত করে উন্নয়ন ত্বরান্বিত করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ নিলেন মানুষের সেবা করার। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধান শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করান জেলা পরিষদের নবনির্বাচিত 59 জন চেয়ারম্যানকে। চেয়ারম্যানদের শপথ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে প্রান্তিক পর্যায়ের উন্নয়ন নিশ্চিত করতে হবে। বলেন, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জেলা পরিষদের হাতেও ক্ষমতা থাকবে। ইতিমধ্যে বেশ কিছু কাজ আমরা যেমন উপজেলা পর্যায়ে হস্তান্তর করেছি এবং জেলা পরিষদের হাতেও যথেষ্ট ক্ষমতা থাকবে মানুষের সেবা নিশ্চিত করা এবং স্ব জেলার সার্বিক উন্নয়নের। আমি চাই সততা, নিষ্ঠা, একাগ্রতার সাথে আপনারা স্ব দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত ওই শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ নিজ জেলার সমস্যা শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন জেলা পরিষদ চেয়ারম্যানদের। আজকে যে শপথ আপনারা নিলেন, কাজে সেই শপথ অনুযায়ী আপনাদেরকে দেশ ও জাতির সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। আপনাদের স্ব জেলা, সেই জেলার সার্বিক উন্নয়ন এবং কি কি সমস্যা আছে সেগুলি খুঁজে বের করা, কি করলে পরে সেই জেলার আরো উন্নতি হতে পারে সেদিকে দৃষ্টি দেওয়া এবং দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আপনাদের কাজ করতে হবে, সেটুকুই আমি চাই। গেল 28 ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী 18 জানুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ খবর নিশ্চিত করা হয়। 2013 সালের 5 জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে বর্তমান আওয়ামী লীগ সরকার। তাই বর্ষপূর্তিতে দেশের জনগণের সামনে সরকারের অর্জন সহ আগামীর পরিকল্পনার কথা তুলে ধরবেন সরকার প্রধান। মৃত ব্যক্তিকে পলাতক ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে যুদ্ধাপরাধী ওয়াজউদ্দিনের। এমনকি তার পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবীও। অনুসন্ধানে দেখা যায় অভিযোগ গঠনের 7 মাস আগেই মারা গেছেন তিনি। সাবেক আইনমন্ত্রীর মত, ট্রাইব্যুনালকে বিষয়টি না জানানোর জন্য সংশ্লিষ্ট প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তা দায় এড়াতে পারেন না। ময়মনসিংহ রিপোর্টার হারুনুর রশিদের সহযোগিতায় আফজাল হোসেনের রিপোর্ট। 71-এর হত্যা গণহত্যা মামলার আসামি ওয়াজউদ্দিন, তার বিরুদ্ধে 2014 সালের অক্টোবরে তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শুরু থেকেই পলাতক দেখিয়ে তাকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে ট্রাইব্যুনালে রিপোর্টও দিয়েছে পুলিশ। এমন প্রেক্ষাপটে গত 11 ডিসেম্বর ওয়াজউদ্দিনকে পলাতক ঘোষণা করে তার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়ে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। কিন্তু অনুসন্ধানে দেখা যায় যে আসামিকে নিয়ে এত তৎপরতা, সে আসামি মারা গেছে প্রায় 8 মাস আগে। এমনকি স্থানীয় থানাকে বিষয়টি অবহিত করার কথাও জানিয়েছে আসামির পরিবার। আমার বড় ভাই ওয়াজউদ্দিন সাহেব মারা গেছে, পরের দিন আমরা দাফন করছি। হ্যাঁ, তার নামে একটা যুদ্ধ অপরাধের মামলা আছে আমরা শুনছি। এটা এখন কি অবস্থা আছে এটা আমরা জানি না। সে কাগজও আমরা থানায় পাঠাইছি। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে, মৃত্যুর 9 দিন পর তাকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ আসে ট্রাইব্যুনাল থেকে। বিজ্ঞপ্তিও দেয়া হয়। সাবেক আইনমন্ত্রীর মতে প্রসিকিউশনের তথ্যের ভিত্তিতে এমন আদেশ, তবে এর জন্য সংশ্লিষ্ট প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তার দায় রয়েছে। এটা নিশ্চয়ই বলতে হবে তদন্তকারা যারা করেছে তাদের একটা গাফলতি, এবং
সেই মৃত ব্যক্তির পক্ষে যদি আবার রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ দেওয়া থাকে, সেইটাও বলতে হবে যে একটা গাফিলতি হয়েছে। আমার কাছে এই তথ্যই আছে যে সে পলাতক এবং তাকে পুলিশ কোনোভাবেই খুঁজে পাচ্ছে না বলেই পুলিশ মাননীয় ট্রাইব্যুনালের কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে। যদিও মামলার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা দায় চাপালেন পুলিশের ওপর, আর পুলিশ বলছে মৃত্যুর পরই অবহিত করে চিঠি দেওয়ার কথা। এটা তো আমাদের করার কিছু নাই। লোকাল থানা যদি কোর্টকে ইনফর্ম না করে সেক্ষেত্রে আমাদের জানার তো কোনো সুযোগ নাই। স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, পরে আমরা স্থানীয় চেয়ারম্যান তার মৃত্যু সনদ প্রদান করলে আমরা তা প্রাপ্ত হই। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এমন ঘটনায় ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মত দিয়েছেন ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের অভ্যন্তরীণ জটিলতায় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দ্রুত দেশটিতে ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় সফররত মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত কিউ3 এর সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত 3 দশক ধরেই মিয়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ নানা উদ্বেগ জানিয়ে আসছিল। গত বছরের অক্টোবরে দেশটির রাখাইন রাজ্যে সেনাবাহিনী হামলা শুরু করার পর এ পর্যন্ত প্রায় 65,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। বিষয়টি নিয়ে এর আগে দেশটির রাষ্ট্রদূতকে তলব করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে মঙ্গলবার 3 দিনের সফরে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত বাংলাদেশে আসেন। পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পর তিনি পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রবাসের সময় আরো থাকছে। চুম্বক কেমনি করে বানাতে হয় কেউ বলতে পারবে? অলরাইট, আমি তোমাদেরকে শিখিয়ে দিব আজকে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে 3000-এরও বেশি শিক্ষার্থীর ব্যবহারিক ক্লাসের বিশাল আয়োজন, গিনেস বুকে জায়গা করে নেয়ার প্রত্যাশা। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। ওয়েলিংটনে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভোরে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সীমিত ওভারের সিরিজে পুরোপুরি ব্যর্থ হওয়া বাংলাদেশ টেস্ট সিরিজে ভালো কিছু করতে মুখিয়ে আছে। তবে তার জন্য ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে বলে মনে করেন অধিনায়ক মুশফিকুর রহিম। অন্যদিকে আগের 2 সিরিজে হোয়াইট ওয়াশ করলেও টাইগারদের খাটো করে দেখছেন না স্বাগতিক অধিনায়ক। বেসিন রিজার্ভে ম্যাচটি শুরু হবে ভোর 4টায়। নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে সহকর্মী হুমায়ুন কবির রোজের রিপোর্ট। রঙিন পোশাকের লড়াইয়ে প্রত্যাশা প্রাপ্তি যখন শূন্যের কোঠায়, ক্রিকেটারদের আত্মবিশ্বাসও তখন তলানিতে। এমন অবস্থায় টাইগারদের মিশন টেস্ট সিরিজ। নিউজিল্যান্ডের মাটিতে পরিসংখ্যানও বিপরীতমুখী। এর আগে ওয়েলিংটনে খেলা 2টি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবারও কি তাই? এমন প্রশ্ন যখন বেসিন রিভার্সের বাতাস ভারী করে তুলেছে, তখন ব্যাটসম্যানদের সতর্ক করে দিলেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। আমরা কিভাবে টেস্ট ম্যাচটা অ্যাটলিস্ট সেট করে দিতে পারি বোলারদের জন্য, কারণ আমরা যদি একটা এনাফ স্কোরবোর্ডে রান দেই, যেটা কিনা আমাদের বোলাররা হয়তো বা ডিফেন্ড করতে পারবে এবং 2টা ইনিংস মিলে, সো সেই জায়গাটায় আমি বলবো যে চ্যালেঞ্জটা বেশি থাকবে ব্যাটসম্যানদের। অন্যদিকে নিউজিল্যান্ডের বোলাররা বরাবরই ওয়েলিংটনের উইকেটে প্রতিপক্ষকে করে ধরাশায়ী, সাথে বাড়তি পাওয়া বাতাসের পাগলামি। ব্যাটসম্যানরা সিরিজে দিয়ে যাচ্ছে আস্থার শতভাগ প্রতিদান, কিন্তু তারপরও অতিথিদের ব্যাপারে তারা সাবধান। বাংলাদেশ অভিজ্ঞ দল, টেস্টেও সাম্প্রতিক সময়ে ভালো করছে। ওয়ানডে ও টি20তে ওদের বিপক্ষে চাপ নিয়ে খেলতে হয়েছে আমাদের। টেস্টেও প্রতিদ্বন্দ্বিতা হবে, কোনো সন্দেহ নেই। তবে আপাতত প্রথম টেস্টের উপরই পূর্ণ মনোযোগ দিচ্ছি আমরা। কন্ডিশন ভিন্ন হলেও বাংলাদেশের পেস ব্যাটারিও কম নয়। বিশেষ করে স্পিড স্টার তাসকিন আহমেদের অভিষেকের এই ম্যাচে মুশফিকের আত্মবিশ্বাস প্রতিপক্ষকে অল আউটের ক্ষমতা রাখে তার বোলিং বিভাগ। তারা যে উইকেটে দিবে এটা অবশ্যই সেমি কন্ডিশন হবে, তো সেই ক্ষেত্রে বলবো যে আমরা ব্যাকহম যেটা কিনা স্পিনাররা যে অ্যাটাকিং রোলটা করতো, আমার মনে হয় এখানে অবশ্যই যারা পেস বোলার আছে তাদের করতে হবে। এবং আমি বিলিভ করি যে আমাদের যে 4 জন স্কোয়াডে আছে পেস বোলার ইনক্লুডিং সৌম্য 5 জন আছে, তো তাদের খুব ভালো ক্যাপাবিলিটি আছে যে 20 উইকেট নেওয়ার। সেটা শুধু নিউজিল্যান্ড না, যে কোনো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং অ্যাটাকের এগেইনস্টে। 3 পেসার, 1 জন বিশেষজ্ঞ স্পিনার মেহেদী মিরাজ আর 7 জন ব্যাটসম্যান নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। এই তো বেশ কিছুদিন আগেও টেস্ট র্যাঙ্কিং এর সেরাদের কাতারে থাকা পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপ এই ভেন্যুতে 3 দিনেও টেস্ট টেনে নিতে পারেনি। সেক্ষেত্রে টেস্ট র্যাঙ্কিং এ তলানিতে থাকা বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটুকু পারবেন? কারণ প্রশ্নটা এসেই পড়ে। নিউজিল্যান্ডের পেস আতঙ্কর পাশাপাশি যে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য অদৃশ্য প্রতিপক্ষ হবে এখানকার বেরসিক বাতাস। ওয়েলিংটনের বেসিং রিজার্ভ থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। 3000-এর বেশি স্কুল শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যবহারিক ক্লাসের বিশাল আয়োজন শেষ হলো কিশোরগঞ্জের কুলিয়ারচরে।
ডক্টর জাফর ইকবালের তত্ত্বাবধানে 1.5 ঘণ্টাব্যাপী ক্লাসে শিক্ষার্থীরা হাতে কলমে চৌম্বক তরঙ্গের পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পেয়েছে। এত বড় ক্লাসে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। আর সফলভাবে ক্লাস শেষ করতে পারায় গিনেস বুকে নাম লেখানোর ব্যাপারে আশাবাদী আয়োজকরা। 800 বেঞ্চ, প্রতি বেঞ্চে 4 জন করে 3200 শিক্ষার্থী। সাদা কাপড়ের দেয়ালে তৈরি বিশ্বের সবচেয়ে বড় ক্লাসরুম। এমনই আয়োজনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে একই ছাদের নিচে অনুষ্ঠিত হলো বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান এবং আইসিটি বিষয়ক ব্যবহারিক ক্লাস। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের তত্ত্বাবধানে 80 জন শিক্ষকের সহযোগিতায় বেলা 11টার দিকে শুরু হয় মহড়া ক্লাস। এরপর দুপুর 12টার দিকে শুরু হয় 1.5 ঘণ্টাব্যাপী আনুষ্ঠানিক ক্লাস। কয়েকটি গ্রুপে ভাগ হয়ে চৌম্বক তরঙ্গের মাধ্যমে কম্পাস তৈরির দীক্ষা নেন শিক্ষার্থীরা। নির্দেশনা অনুযায়ী সফলভাবে তৈরি হয় এক একটি কম্পাস। এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমি এখানে সবার সাথে অংশগ্রহণ করছি, তাই আমার অনেক ভালো লাগছে। এই ক্লাসটা আমরা অনেক কিছু শিখনীয় আছে, তা এতে আমরা অনেক আনন্দিত মনে করছি। অনেক ভালো লাগছে যে এত বড় অনুষ্ঠান হচ্ছে আমাদের স্কুলের মাঠে, আবার আমরা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারছি। প্রচলিত ক্লাসরুমের গণ্ডি ভেঙে বড় পরিসরে ক্লাস নিয়ে গর্বিত শিক্ষকরাও। প্রত্যাশা এমন আয়োজন চলুক পুরো দেশ জুড়েই। ছাত্রছাত্রীদের জন্য এটা খুবই সহায়ক হিসাবে কাজ করবে এবং বিজ্ঞান বিষয়ে এটাকে মানে আগ্রহ করে তুলবে। এই যে একটা চেতনা আমাদের কোমল মধ্যে শিশুদের মনে এবং আমাদের অভিভাবকদের মনে কাজ করছে, এটা সত্যি পরবর্তী প্রজন্মের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। শুধু 3200 শিক্ষার্থী নয়, পুরো দেশের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় অনুপ্রেরণা যোগাবে কুলিয়ারচরের এই আয়োজন। যেহেতু আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা এখন বিজ্ঞান অনেকেই পড়তে যাচ্ছে না নানা কারণে, আমার মনে হয় যে এই ঘটনাটা যখন নাকি প্রচার হবে, দেশের মানুষজন দেখবে, তাই না, তারা বিজ্ঞানে একটা আগ্রহ হবে, উৎসাহ হবে। এবং এখানে যে বাচ্চারা আছে আমার ধারণা তারাও ভবিষ্যতে বিজ্ঞানে পড়ার জন্য আগ্রহী হবে। এদিকে সফলভাবে এই আয়োজন শেষ করতে পারায় অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি মিলবে বাংলাদেশের, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। আমরা যদি সবাই সাকসেসফুলি করতে পারি, ডেফিনেটলি এটা খুবই গর্বের একটা বিষয় এবং আমার মনে হয় আমার সবার জন্য এটা খুব আনন্দের একটা বিষয়। গিনেস বুক অব রেকর্ডসের কোনো প্রতিনিধি এই অনুষ্ঠানে আসেনি, তবে তাদের এই অনুষ্ঠানের পুরো ভিডিওটি দেওয়া হবে, এরপর এই বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে সবকিছু ছাপিয়ে এটি বাংলাদেশের বিজ্ঞান মনস্ক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা নিঃসন্দেহে বলা যায়। কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ। রোববার থেকে অফিস সময়ে রাজধানীর মতিঝিল ও গুলিস্তানে হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে হকার ফেডারেশন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে আলোচনা সভায় একথা বলেন তিনি। তবে সরকারি ছুটির দিনগুলোর পাশাপাশি কর্মদিবসগুলোতে অফিস ছুটির 1.5 ঘণ্টা পর থেকে নির্দিষ্ট স্থানে পণ্য নিয়ে বসতে পারবেন ফুটপাতের ব্যবসায়ীরা। তাদের কাছ থেকে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র সাইদ খোকন। এর আগে হকারদের বিভিন্ন সংগঠনের নেতারা তাদের পক্ষে বেশ কিছু দাবি তুলে ধরেন। জনসাধারণ, ব্যবসা বাণিজ্য যারা পরিচালনা করেন, যারা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, অর্থাৎ আমাদের কাজকর্ম শেষ করে নির্বিঘ্নে বাসায় চলে যাওয়ার পর সন্ধ্যা 6:30 থেকে হকার নির্দিষ্ট ফুটপাতে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে। যে সমস্ত হকার ভাইরা ব্যবসা পরিবর্তন করে চাকুরি করতে আগ্রহী, তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বরাবর আবেদন করবেন। প্রবাসের সময় আরো থাকছে। কক্সবাজারে সিরিজের প্রথম ওয়ানডেতে সকালে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। এশিয়া কাপের ব্যর্থতা ভুলতে মুখিয়ে আছে স্বাগতিকরা। এবার প্রবাসের কয়েকটি খবর। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা। মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে দিবসটিকে ঘিরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ঐতিহাসিক 10 জানুয়ারি উপলক্ষে এ সভায় বক্তারা আওয়ামী লীগকে আরও 5 বছরের জন্য ক্ষমতায় আনতে প্রবাসীদের পাশে থাকার আহ্বান জানান। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে মন্তব্য করেন তারা। সংগঠনের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ বশারত আলী, আবুল কাশেম, বদরুল খান, আব্দুস সামাদ আসাদ, ফারুক আহমেদ, ডক্টর প্রদীপ কর, ফরিদ আহমেদ সহ আরো অনেকে। যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গঠন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে। পূর্ব লন্ডনের ব্লুম মুন
মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইউকের সভায় ইংল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক ছাত্র নেতাদের পাশাপাশি 60 ও 70 দশকের প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হাবিবুর রহমানের সভাপতিত্বে নবগঠিত কমিটিতে ব্যারিস্টার আনিস রহমানকে আহ্বায়ক এবং অজয় রায়কে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়। নবগঠিত এই কমিটি আগামী 1 বছরের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবে। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তারই যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ফ্রান্স আওয়ামী লীগ নেতারা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এই কথা বলেন। মঙ্গলবার প্যারিসের লু ব্লুর একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান সারু, মিজান সরকার ও সাইফুল ইসলাম খান সহ অনেকে। সভায় বঙ্গবন্ধুর জীবনী পাঠ করার জন্য নতুন প্রজন্মকে আহ্বান জানান নেতারা। বঙ্গবন্ধুর সঙ্গে কারো কোনো তুলনা হয় না। বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়েছে। বিএনপির সংযুক্ত আরব আমিরাত শাখার কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আল আইন সুপার হোটেলে এই কমিটি ঘোষণা করেন কমিটির নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী রফিক শিকদার। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রকৌশল আব্দুস সালাম খান, প্রধান উপদেষ্টা হাজী শরাফত আলী ও সহসভাপতি কাজী ফারুক সহ আরো অনেকে। সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা না হলেও 11 জনের নাম ঘোষণা করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি ঘোষিত কমিটির মধ্য দিয়ে ইউএই বিএনপিতে একটি শুদ্ধি অভিযান পরিচালিত হয়েছে। এছাড়া জিয়ার আদর্শে উদ্বুদ্ধ দলের কর্মীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারা। কাতারে বাংলাদেশি মালিকানাধীন স্কাই রেস্টুরেন্ট গ্রুপের চতুর্থ ব্যবসা প্রতিষ্ঠান সর্দার সুপারমার্কেট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর দোহার সারে আসমাক এলাকায় এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বেলাল খান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা আব্দুল মতিন পাটোয়ারি, নজরুল ইসলাম সিইসি, সাংবাদিক আনোয়ার হোসেন মামুন, মোহাম্মদ আনোয়ার সহ আরো অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ব্যবসা প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বলেন, সাফল্য অর্জনের জন্য প্রয়োজন স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাওয়া। অনুষ্ঠানে দেশ ও প্রবাসীদের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কুষ্টিয়ায় সাবু নামে এক গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনদের দাবি, নির্বাচন নিয়ে কোন্দলের জেরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। এদিকে ঘটনার প্রতিবাদে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। কুষ্টিয়ার প্রতিনিধি এস এম রাশেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গ্রাম্য চিকিৎসক সাবুর মৃত্যুতে এভাবেই আহাজারি করছেন স্বজনরা। পুলিশ জানায়, বুধবার দুপুরে আমবাড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পাশের আলমডাঙ্গা গ্রামে যাচ্ছিলেন লুৎফর রহমান সাবু। পথে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও স্বজনদের অভিযোগ, নির্বাচন নিয়ে শত্রুতার জেরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়েছে। আওয়ামী লীগের জাসদের চেয়ারম্যান মশিউর রহমান মিলন, তার নেতৃত্বে আজকে মার্ডার হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা ডাক্তার লুৎফর রহমান সাবু বাড়ি ফেরার পথে তাকে জাসদের ক্যাডার বাহিনী দুর্বৃত্তরা উপর্যুপরি কুপিয়ে স্পটে তাকে হত্যা করে তারপর তারা পালিয়েছে। আমরা চাই এই হত্যার সঠিক বিচার হোক। জড়িতদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা এই বিষয়টি তদন্ত করছি। আশা রাখছি যে যেই হোক না কেন অপরাধীদের আমরা শনাক্ত করে আমরা দ্রুত তাদেরকে বিচারের জন্য আমরা সোপর্দ করতে পারবো। এদিকে বুধবার বিকেলে এই ঘটনায় জড়িত সন্দেহে ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সময় সংবাদ, কুষ্টিয়া। প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলামকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার কল্যাণ কোরাইয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আদালত তাকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। বুধবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক এ আদেশ দেন। সোমবার রাত 12টার দিকে মোটরসাইকেলে বাসায় যাওয়ার পথে বসুন্ধরা সিটির সামনে একটি প্রাইভেট কার পেছন থেকে জিয়াউল ইসলামকে ধাক্কা দিলে মাথা ও পায়ে গুরুতর আঘাত পান তিনি।
প্রথম আলোর প্রধান চিত্র সাংবাদিক জিয়াউল ইসলামকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার ঘটনায় গ্রেফতার আসামি কল্যাণ কোরাইয়াকে বুধবার আদালতে নেয় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 3 দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামির জামিন চান তার আইনজীবী। উভয় পক্ষের শুনানি নিয়ে জামিন আবেদন নামঞ্জুর করে 3 দিনের মধ্যে আসামিকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন আদালত। এই ঘটনার পিছনে কোনো ইন্টেনশন আছে কিনা এবং সে গাড়ি নিয়ে পালিয়ে গেছে, সেই গাড়ি জব্দ করা হয়নি, জব্দ করার বিষয়, তারপরে পরবর্তীতে সে যে মেডিকেলে গেছে, এই বিষয়গুলো একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করছে। বিজ্ঞ আদালত রিমান্ড এবং জামিনের আবেদন উভয় আবেদন নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন। 3 দিনের মধ্যে এই জিজ্ঞাসাবাদ করতে হবে। এদিকে জামিন নামঞ্জুর করায় অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী বলেন, যে ধারায় মামলা করা হয়েছে সে ধারা জামিনযোগ্য। 304 বি ওই ধারাটা জামিনযোগ্য, ওই ধারায় আসামিকে হাজতে নেওয়া যাবে না, এটা হচ্ছে আইনের বিধান। সোমবার রাত 12টার দিকে মোটরসাইকেলে বাসায় যাওয়ার পথে বসুন্ধরা সিটির সামনে একটি প্রাইভেট কার পেছন থেকে জিয়াউল ইসলামকে ধাক্কা দিয়ে লাইট নিভিয়ে পালিয়ে যায়। এতে মাথা ও পায়ে গুরুতর আঘাত পান তিনি। বর্তমানে জিয়াকে অ্যাপোলো হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকায় একটি বাসা থেকে উদ্ধার হওয়া মা ও 2 সন্তানের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে শিশু দুটিকে হত্যা করা হয়েছে। তবে মায়ের গলায় আঘাতের চিহ্ন থাকার কথা বললেও এটি হত্যা না আত্মহত্যা তা স্পষ্ট করেনি চিকিৎসক। এদিকে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। আর্থিক অভাব অনটনের সংসারে ছোটখাটো বিষয় নিয়ে মাঝে মধ্যেই কথা কাটাকাটি হতো আনিকা শামীম দম্পতির। মঙ্গলবার সকালেও ঘটে একই ঘটনা। বাসার দারোয়ান জানায়, রাগ করে স্বামী শামীম বাসা থেকে বের হয়ে যান। দুপুরে পাওয়া যায় 2 সন্তান সহ আনিকার লাশ। ফুলাপানির খরচ, নিজের খরচ, ধরেন বউ বেটির খরচ, ওই একটু ঠুলামুলি হইতো, ঝগড়া কাজে হইতো। পুলিশ বলছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। সবকিছু মাথায় রেখেই তদন্ত করছেন তারা। তাদের মধ্যে এই আর্থিক যে অনটন, পারিবারিক অনটন অথবা দাম্পত্য কলহ, পারিবারিক যে কলহ, সেই কারণের জন্য এই ঘটনাটি সংঘটিত হয়েছে কিনা সেই সম্পর্কে আমরা তদন্ত করছি। আমরা প্রাথমিকভাবে অবহিত হয়েছি সেটা হলো গিয়ে যে মা হয়তো ওই তার যে সন্তান আছে তাদের 2 জনকে জবাই করেছে এবং পরবর্তীতে নিজেও আত্মহত্যা করেছে। এদিকে ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাচ্চা দুটিকে হত্যা করা হয়েছে। তাদের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে মা আনিকার গলায় আঘাতের চিহ্ন থাকার কথা বললেও বিষয়টি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে কিছু জানাতে চাননি চিকিৎসক। আব্দুল্লাহ আর হলো তার বোন মরিয়ম, তাদের গলা আমরা দুইটাই আমরা ডাক্তারি ভাষায় কাট থ্রোট উন্ড বলি, কাট থ্রোট উন্ড পেয়েছি এবং এটা এই 2টা হত্যাকাণ্ড এবং আর মায়ের গলায় আমরা দাগ পেয়েছি। আমরা কি বলতে পারি যে 2টি হত্যাকাণ্ড এটা আত্মহত্যা? আমি মানে আমাদের নিষেধ করা আছে। এ ঘটনায় নিহত আনিকার মা বাদী হয়ে দারুস সালাম থানায় মেয়ের জামাই শামীমের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা স্বীকার করেন ট্রাম্প। নির্বাচনে জয়লাভের পর এদিন প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় ট্রাম্পের ব্যবসা তার 2 ছেলে দেখবে বলে জানান তিনি। এর আগে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যস্থতার অভিযোগ নিয়ে টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। টুইটারে তিনি বলেন, মস্কো কখনোই আমার হয়ে কাজ করেনি। এছাড়া সিএনএনে প্রচারিত রাশিয়ার কাছে ট্রাম্পের আর্থিক ও ব্যক্তিগত স্পর্শকাতর তথ্য থাকার বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের কঠোর সমালোচনা করেন তিনি। এদিকে নিজের শাসনামলে বহু আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, তার গোয়েন্দাদের কঠোর নজরদারির কারণে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলা পরিকল্পনায় সফল হয়নি। ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে বিদায়ী ভাষণে ওবামা এই কথা বলেন। বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সবার প্রতি গণতন্ত্র রক্ষার আহ্বান জানান ওবামা।
শিকাগোর ম্যাককর্মিক প্লেস কনভেনশন সেন্টার কানায় কানায় পরিপূর্ণ। ধীর পায়ে মঞ্চে এলেন মার্কিন ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট 55 বছর বয়সী বারাক ওবামা। গত 8 বছরে অনেকবারই বক্তব্য দিয়েছেন তিনি, তবে এবারের ভাষণ একেবারেই ভিন্ন, কেননা প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। বিদায়ী ভাষণে যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে ভালো ও শক্তিশালী অবস্থানে তিনি নিয়ে আসতে পেরেছেন বলে মন্তব্য করেন। তবে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে আছে উল্লেখ করে মার্কিনদের গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান জানান। এছাড়া অর্থনৈতিক বৈষম্য এবং সমাজের বিভিন্ন স্তরের বিভক্তিকেও মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি বলে উল্লেখ করেন। By almost every measure, America is a better, stronger place than it was when we started. In 10 days, the world will witness a hallmark of our democracy. No. The peaceful transfer of power from one freely elected president to the next. ওবামা তার বক্তব্যে বলেন, বর্ণবৈষম্য এখনো দূর হয়নি। এই বৈষম্য দূর করতে এগিয়ে আসতে হবে সবাইকে। একই সঙ্গে তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর কথা মনে করিয়ে দিয়ে বলেন, বেকারত্বের হার কমিয়ে আনা, কিউবানদের সঙ্গে সম্পর্ক স্থাপন, ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করা, 9/11-এর হামলার পরিকল্পনাকারীদের ধরা কিংবা স্বাস্থ্য খাতে পরিবর্তনের অঙ্গীকার করেছিলেন তিনি, যা বাস্তবে করে দেখিয়েছেন। Because of the extraordinary courage of our men and women in uniform, because of our intelligence officers and law enforcement and diplomats who support our troops. No foreign terrorist organization has successfully planned and executed an attack on our homeland these past 8 years. Our law enforcement agencies are more effective and vigilant than ever. We have taken out tens of thousands of terrorists, including bin Laden. সবশেষে তিনি ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে স্ত্রী মিশেল ওবামা এবং সন্তানদের ধন্যবাদ জানান তার কঠিন সময়ে পাশে থাকার জন্য। Yes, we can. Yes, we did. হাফসাতুন্নেসা, সময় সংবাদ। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা নারী দলের সিরিজের খবর। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো কিছু করতে মুখিয়ে আছে বাংলাদেশ। আর মেয়েদের প্রস্তুতি ভালো হওয়ায় চ্যালেঞ্জিং সিরিজ হবে বলে মনে করছেন কোচ ডেভিড ক্যাপেল। অন্যদিকে নিজেদের মাঠে বাংলাদেশকে শক্তিশালী মানলেও সিরিজ জয় করতে চায় দক্ষিণ আফ্রিকা। কক্সবাজারে 5 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে কাল সকাল 9:30টায়। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কদিন আগে এশিয়া কাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। অনেক প্রত্যাশা নিয়ে থাইল্যান্ডে গেলেও ফিরতে হয়েছে খালি হাতেই। সেই ব্যর্থতা ভুলে এবার টাইগ্রেসদের মনোযোগ আগামী মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাই পর্বে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 5 ম্যাচ সিরিজটিকে বাংলাদেশ দেখছে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে, যার জন্য কোচ ডেভিড ক্যাপেলের অধীনে কক্সবাজারে নিবিড় অনুশীলন করেছে রুমানা সালমারা। এশিয়া কাপে দলের বোলিং ডিপার্টমেন্ট বেশ ভালো করলেও ব্যাটিং ছিল যাচ্ছে তাই। তবে অনুশীলনে সেই দুর্বলতাগুলো অনেকটাই কাটিয়ে উঠেছে রুমানার দল। তাই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ। টি-20 থেকে আমি আশা করি যে আমাদের ওডিআই ম্যাচটা আরো বেশি ভালো হবে। তা ওরা স্ট্রং আছে, কিন্তু আমরা পিছায় নাই, আমরা অনেক ইমপ্রুভ করছি। আমরা এখনো আশাবাদী যে এদের সাথে আমরা অনেক ভালো কিছু করব এবং আমরা সিরিজ জেতা নিয়ে আশাবাদী। মাঠ আর আবহাওয়া দুটোই অনুকূলে থাকায় মেয়েদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 7ম স্থানে হলেও দক্ষিণ আফ্রিকা আছে 2য় স্থানে। তবে এসব পার্থক্য খুব একটা ভাবাচ্ছে না স্বাগতিক কোচকে। দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল, কিন্তু এই সিরিজকে সামনে রেখে দলের ভালো প্রস্তুতি হয়েছে। মেয়েরা বরাবরই ভালো বোলিং করে, ব্যাটিংয়েও আগের চেয়ে বেশ উন্নতি হয়েছে। আমি চাইবো তারা ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখুক। অন্যদিকে টানা 2টি ওয়ানডে সিরিজ হেরে বাংলাদেশ সফরে এসেছে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। তবে দলের মনোবলে এতটুকু ঘাটতি নেই। নিজেদের মাঠে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে কঠিন মানলেও সিরিজ জয় দীপ্ত প্রত্যয় প্রোটিয়াদের। নিজেদের মাঠে বাংলাদেশ বরাবরই কঠিন প্রতিপক্ষ, তাদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। দলের বোলিং নিয়ে আমার কোনো চিন্তা নেই। কন্ডিশনের সঙ্গে মানিয়ে ব্যাটাররা ভালো করলে আমরা এই সিরিজ জিতব। দক্ষিণ আফ্রিকার সাথে মুখোমুখি 6 দেখায় মাত্র 1টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। কিন্তু কক্সবাজারে এখন পর্যন্ত খেলা 2টি ওয়ানডেতেই জয় পাওয়ার পরিসংখ্যান আত্মবিশ্বাস যোগাবে স্বাগতিকদের। সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপে 4 দফা প্রস্তাব। সম্ভব হলে এখনই আইন চায় দলটি, সব দলের অংশগ্রহণের বিকল্প নেই মন্তব্য বিএনপির। শপথ নিলেন নবনির্বাচিত 59 জেলা পরিষদ চেয়ারম্যান। সততা ও নিষ্ঠার সঙ্গে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর। মিয়ানমারের অভ্যন্তরীণ জটিলতায় এদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার দাবি বাংলাদেশে। সূচির বিশেষ দূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতার কথা স্বীকার করলেন ট্রাম্প। নির্বাচিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলন। বহু সন্ত্রাসী হামলা থেকে দেশ রক্ষা পেয়েছে বিদায়ী ভাষণে ওবামা। এবং ভোরে ওয়েলিংটনে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার তাগিদ অধিনায়ক মুশফিকের। টাইগারদের খাটো করে দেখছে না কিউইরা। দর্শক, এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।